এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান তোমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মনের কাছের অনুষ্ঠান। তার কারণ ঘরে বসে পড়াশুনো এবং যেহেতু এখন ইনস্টিটিউশনস আমরা কেউ স্টুডেন্টসদের পাঠাতে পারছি না বা তোমরা যেতে পারছো না প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, তখন থেকে এই অনুষ্ঠান তোমাদের একদম কাছের এডুকেশন অনলাইন, যেখানে বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন টিচার্স এখানে আমরা নিয়ে আসি এবং তারা এখানে এসে বিভিন্নভাবে প্রত্যেকটি সাবজেক্টে এক একটা বিষয় নিয়ে এক একটা অধ্যায় নিয়ে তোমাদেরকে বোঝান এবং তোমরাও আমাদের কোয়েশ্চেন করো এখানে। তো আজকের বিষয় ইতিহাস, একাদশ শ্রেণীর ইতিহাস। আমাদের সঙ্গে রয়েছেন স্যার শান্তনু গোস্বামী, বাদুরিয়া ডিকেএম ইনস্টিটিউশনের স্যার, এবং তোমরা রয়েছো সরাসরি কথা বলতে এই মুহূর্তে স্যারের সঙ্গে হিস্ট্রির যে চ্যাপ্টারের ওপর আমরা থাকছি সেই চ্যাপ্টারের ওপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখানে তো একটা সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে। আর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা। এই চ্যাপ্টারের ওপর থাকছে রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা, পর্ব 3। এটা নিয়ে আলোচনা। তোমরা ফোন করবে 9062206209 এই নাম্বারে এবং 9051112792 সরাসরি ফোনের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সরাসরি কথা বলতে ফোন করুন বলে এই স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারো। আমরা চলে যাব স্যারকে ওয়েলকাম জানিয়ে আমাদের আজকের বিষয়ের ওপর। সুপ্রভাত সকলকে। স্নেহের ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর, তোমরা মাধ্যমিকের পর এখনও পর্যন্ত স্কুলে যেতে পারোনি একটা অতিমারির কারণে। তা সময় তো চলে যাচ্ছে, সিলেবাসও প্রচুর। তা এর আগে আমি তৃতীয় অধ্যায়ে দুটো পর্ব হয়ে গেছে, আজকে তৃতীয় পর্ব, রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা। এই চ্যাপ্টারের উপরে তোমরা এর আগে দুটো ক্লাসে সম্যক ধারণা পেয়েছো। সেই ধারণা থেকেই এই আজকের আলোচনাগুলো তোমরা সম্পর্কে অবহিত হবে। আচ্ছা, এই রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা বিষয়ের উপরে যে সম্ভাব্য প্রশ্নাবলী স্যার তোমাদের জন্য এনেছেন, তার প্রথম প্রশ্ন বলছি যে রোমান সমাজে মানুষ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? 1, 2 কি কি? এটা তোমাদের জানতে হবে যে রোমান সাম্রাজ্য তোমাদের সিলেবাসে আছে। তো এই রোমান সমাজে মানুষের যে সমাজ ব্যবস্থায় তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী ছিল প্যাট্রিশিয়ান, দ্বিতীয় ছিল প্লেবিয়ান এবং তৃতীয়রা হচ্ছে কৃতদাস। প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান এবং কৃতদাস। প্যাট্রিশিয়ানরা সমাজের উঁচু স্তরে, রোমের আদি বাসিন্দা, অভিজাত বংশের ধনী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা, এরা হচ্ছে প্যাট্রিশিয়ান। এরা কোনো কর দিতে এদের হতো না তেমন, এরা সমস্ত সুযোগ সুবিধা পেত এবং সরকারি বিভিন্ন উচ্চপদস্থ বিভিন্ন রকম চাকরিতে এরা নিয়োগ হতো। যারা এরপরের শ্রেণী হচ্ছে প্লেবিয়ান্সরা, এরা সমাজের দ্বিতীয় স্তর। এদের কোনো অধিকার বা মর্যাদা তেমন কিছু ছিল না, যেমন কৃষক, কারিগর, শিল্পী, ব্যবসায়ী, এদের তেমন কোনো মর্যাদা ছিল না। এদের প্রভূত কর দিতে হতো, তাই এরা মাঝে মধ্যে বিদ্রোহ করে এদের কিছু অধিকার অভিজাতদের থেকে কেড়ে নিত। আর তৃতীয় যে স্তরটা রয়েছে, এরা হচ্ছে কৃতদাস। এরা হচ্ছে সমাজের সর্বাপেক্ষা নির্যাতিত এবং নিষ্পেষিত, শোষিত শ্রেণী এরা। এই কৃতদাসরা বেগাশ্রম করত। কৃতদাস কারা হতো? যারা যুদ্ধে পরাজিত হতো তারা কৃতদাস হতো। এছাড়াও যে সমস্ত মানুষ ঋণ পরিশোধ করতে অক্ষম ছিল তারাও কৃতদাসে পরিণত হতো। যারা কৃতদাস ছিল তাদের পুত্রকন্যারা কৃতদাসে পরিণত হতো। এছাড়াও ভারত, সিরিয়া, বিভিন্ন দেশ, মিশর, বিভিন্ন দেশ থেকে এরা কৃতদাসকে আমদানি করত। এই কৃতদাসরা সমাজের সর্বাপেক্ষা নিম্ন শ্রেণী। এদের কোনো রাজনৈতিক মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না। এরা প্রভুদের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। প্রভুরা যা আদেশ করত সেই আদেশ এরা মান্য করে চলতো, নতুবা এদের কপালে খুব শাস্তি জুটত। কৃতদাসরা মাঝে মধ্যেই প্রভূত পরিমাণে বিদ্রোহ করেছিল। এরকম উল্লেখযোগ্য বিদ্রোহ হচ্ছে স্পার্টাকাসের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহটা খুব উল্লেখযোগ্য। যাই হোক, পরবর্তীকালে কৃতদাস প্রথা আস্তে আস্তে ধীরে ধীরে অবলুপ্তি হয়। এই তোমরা ধারণা পেলে যে তিনটে শ্রেণী, এই সমাজে তিনটে শ্রেণী কী কী? প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান এবং
কৃতদাস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্ল্যাডিয়েটরের লড়াই কি? প্রশ্নটা শর্ট প্রশ্ন হিসেবে খুবই দেয়। গ্ল্যাডিয়েটরে লড়াই, রোমান, আমি বললাম রোমান যে তৃতীয় শ্রেণী হচ্ছে কৃতদাস, এরা নির্যাতিত শ্রেণী। এই কৃতদাসদের বা দাসযোদ্ধাদের হিংস্র পশুর সামনে এদের ফেলে দেওয়া হতো, হিংস্র পশুর সঙ্গে এদের লড়াই করতে হতো। অভিজাতদের একটা অবসর বিনোদনের একটা তাদের একটা অন্যতম উপাদান এই লড়াই, তারা এটা উপভোগ করত। এই হিংস্র পশুদের সামনে এই দাস যোদ্ধাদের ফেলে দেওয়া হতো। একটা বড় আকাশের মুক্ত আকাশের নিচে একটা বড় ক্রীড়াঙ্গনে এই যুদ্ধটা হতো। এই ক্রীড়াঙ্গনকে বলা হতো অ্যাম্পি থিয়েটার। কী বলা হতো? অ্যাম্পি থিয়েটার বা কলোসিয়াম। এই থিয়েটারে এই হতভাগ্য দাস যোদ্ধা ওই হিংস্র পশুর সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করত। কেউ কেউ 2-1 হয়তো যুদ্ধে জয়লাভ করত, তারা দাসত্ব থেকে পরবর্তীকালে মুক্তি পেত এই জয়লাভের জন্য। পরবর্তী এর বিরুদ্ধে জনমত গঠিত হয় রোমে, এর বিরুদ্ধে সার্বিকভাবে জনমত গঠিত হয় এবং পরবর্তী যে রোমান সম্রাট অগাস্টাস সিজার এই অমানবিক নিষ্ঠুর এই যে প্রথা, এই প্রথাটা তিনি তুলে নেন। একদম, এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে বললেন। হ্যাঁ, শর্ট কোশ্চেন হিসেবে পড়বে, কুটিয়ে কুটিয়ে পড়তে হয়, তোমরা জানো নিশ্চয়ই। একদম। এবার হচ্ছে অগ্রহার কাকে বলে, মানে 3 নম্বর প্রশ্ন। এই যে অগ্রহার, এইটাও শর্ট প্রশ্ন, যে অগ্রহার কাকে বলে। এর একটা নাম হচ্ছে ব্রহ্মদেহ। গুপ্তযুগের রাজারা তারা পুণ্য অর্জনের জন্য, গুপ্তযুগের যে রাজন্যবর্গ তারা পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত যারা রয়েছে, মন্দির আছে বা মঠ আছে, এদের তারা নিষ্কর জমি দিত। কর দিতে হবে না, এরকম তারা জমি দান করত তাদের পুণ্য অর্জনের জন্য। এই যে প্রথা, গুপ্তযুগে এই যে প্রথা, এই প্রথাকে তোমরা বলবে অগ্রহর বা ব্রহ্মদেহ প্রথা। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, অনুলোম ও প্রতিলোম বিবাহ কি? এইগুলো সব শর্ট কোশ্চেন, ছোটো ছোটো প্রশ্ন তোমাদের আসে, এমসিকিউ আসে, এমনি ভিএসকিউ ভেরি শর্ট টাইপ কোশ্চেন আসে, এগুলো দিয়ে প্রচুর নাম্বার ওঠে। তোমরা যদি একটু ভালোভাবে এইগুলো খুঁটিয়ে পড়ো। হ্যাঁ, মানে ইনসাইট কোয়েশ্চেন হিসেবে এগুলো নরমালি তো আমাদের এখন এই ধরনেরই প্যাটার্ন হয়ে গেছে কোয়েশ্চেনের, এগুলো একটু বুঝতে হবে। এগুলো খুঁটিয়ে যদি পড়ো তোমরা ভালো নাম্বার পাবে, খুব ভালো নাম্বারও ওঠে এখন। অনুলোম ও প্রতিলোম বিবাহ, এটা এক ধরনের বিবাহ রীতি প্রাচীন ভারতে ছিল। অনুলোম বিবাহ রীতি যেটা হচ্ছে যে উচ্চবর্ণের কোনো পুরুষ যদি নিম্নবর্ণের কোনো রমণী বা নারীকে বিবাহ করত, তাহলে সেই বিবাহ রীতিকে বলা হতো অনুলোম বিবাহ। উচ্চবর্ণের পুরুষ কোনো নিম্নবর্ণের নারী বা রমণীকে যদি বিবাহ করত, তাহলে সেই বিবাহকে বলা হতো অনুলোম। এর ঠিক উল্টোটা হচ্ছে প্রতিলোম। উল্টোটা কি? তাহলে উচ্চবর্ণের পুরুষ আগে দেখলে, এখানে হচ্ছে নিম্নবর্ণের পুরুষ কোনো উচ্চবর্ণের নারীকে যদি বিবাহ করত, তাহলে সেই বিবাহটা হচ্ছে প্রতিলোম বিবাহ। খুব সহজ, কিন্তু বোঝার জায়গাটা ওটা কঠিন না, কিন্তু এখান থেকে প্রশ্নগুলো বেরোচ্ছে খুব সোজা জিনিস। হ্যাঁ, একটু পড়লে কিন্তু নাম্বার তোলায়, মানে এখন আর সেই হিস্ট্রি নেই যে তোমাদের লিখেই যেতে হবে, তোমরা মার্কস পাবে অল্প একটু, তার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, জাস্টিনিয়ান কোড কি? জাস্টিনিয়ান, সম্রাট জাস্টিনিয়ান, তার যে এটাও একটা শর্ট প্রশ্ন। সম্রাট জাস্টিনিয়ানের যে আইন সচিব ট্রিবোনিয়ান, সম্রাট জাস্টিনিয়ানের আইন সচিব কে ছিলেন? ট্রিবোনিয়ান। তিনি রোম সাম্রাজ্যে প্রচলিত বিভিন্ন রকম আইন ছিল, এরকম 4000 আইন তিনি একটি গ্রন্থে সংকলিত করেন। তাহলে ট্রিবোনিয়ান, জাস্টিনিয়ানের উদ্যোগে ট্রিবোনিয়ান রোম সাম্রাজ্যে প্রচলিত 4000 এরকম আইন নিয়ে একটি গ্রন্থ সংকলন করে। এই সংকলিত গ্রন্থকে বলা হয় জাস্টিনিয়ান কোড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রচুর অনেকবার তোমাদের বার্ষিক পরীক্ষায় পড়েছে। এবার যে কোয়েশ্চেনটা সেটা একটু বিস্তারিত, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তর রাজ্য বিস্তার সম্পর্কে আলোচনা করো। গুপ্তযুগের একজন উল্লেখযোগ্য শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। ইনি 335 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করে এনার সভাকবি ছিলেন হরিসেন, তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কাহিনী আমরা জানতে পারি। তিনি উত্তর ভারতে
উত্তর ভারত জয় করেন, দক্ষিণ ভারত জয় করেন, সীমান্তবর্তী এলাকা জয় করেন এবং অন্যান্য প্রজাতান্ত্রিক রাজ্যগুলোকে তিনি জয় করেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নীতি নিয়েছিলেন। উত্তর ভারতে তিনি 9 জন রাজাকে পরাভূত করেছিলেন 9 জন রাজাকে। যে 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন তারা হলেন রুদ্রদেব। এইখানে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, এই 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এর মনে রাখবার জন্য তোমরা একটা ফর্মুলা লিখবে, বলবে রুম নানান অগবচ। রুম নানান অগবচ মানে রুতে রুদ্রদেব, মতে মতিল, নাতে নাগদত্ত, নাতে নাগসেন, নতে নন্দিন, অতে অচ্যুত, গতে গণপতি নাগ, বতে বলবর্মন, যতে চন্দ্রবর্মন। বাহ, মনে রাখার জন্য খুব সহজ। হ্যাঁ, এইভাবে করলে তোমাদের 9 জন রাজার নাম মনে রাখবে। তাহলে রুদ্রদেব, মতিল, হ্যাঁ, নাগদত্ত, নাগসেন, নন্দিন, অচ্যুত, গণপতি নাগ, বলবর্মন, চন্দ্রবর্মন, এই 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। এই রাজ্যগুলো তিনি সম্পূর্ণভাবে নিজ অধীনে নিয়ে আসেন। দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল, এখান থেকে বেশি তোমাদের নাম মনে রাখতে হবে না, উল্লেখযোগ্য হিসেবে বিষ্ণুগোপ, মস্তরাজ, মহেন্দ্রগিরি, হ্যাঁ, তারপরে এই যে রাজাদের নাম তোমরা বলবে, হ্যাঁ, এই রাজাদের তিনি পরাজিত করেন। এইখানে কিন্তু তিনি একটি অন্যরকম নীতি নিয়েছিলেন। উত্তর ভারতের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ রাজ্যটাকে অধিগ্রহণ করেন। দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি যে রীতিটা নিয়েছিলেন সেটা হচ্ছে গ্রহণ পরিমোক্ষ, অর্থাৎ রাজ্যগুলোকে গ্রহণ করো, রাজ্যগুলোকে জয় করো, গ্রহণ করার পর তাদের বশ্যতা স্বীকার করাও এবং করদানে বাধ্য করো, তারা কর দিতে বাধ্য হবে, এবং তারপর মোক্ষ অর্থাৎ তাদের মুক্তি দাও, তাদের আবার সেই রাজ্যগুলোকে ফিরিয়ে দাও। কেন এই নীতি নিয়েছিলেন? এটা সমুদ্রগুপ্তের দূরদর্শিতার পরিচয়। আসলে তিনি উত্তর ভারতে রাজ্য শাসন করতেন, তার রাজ্য রাজধানী সমস্ত উত্তর ভারতে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করা খুবই দুরূহ, কারণ অনেকটা পথ। তাহলে এই সময় যদি তিনি উত্তর ভারতে ফিরে আসেন তাহলে দক্ষিণ ভারত বিদ্রোহ হয়ে উঠবে। সেই জন্য তিনি দূরদর্শী, তার পরিচয়ও, হ্যাঁ, এই যে এই নীতি, গ্রহণ পরিমোক্ষ নীতি, তিনি এই রাজ্যগুলো জয় করে তিনি তাদের ফিরিয়ে দেন। সীমান্তবর্তী এলাকার নেপাল, সমতট, এই সমস্ত রাজ্যগুলোকে তিনি জয় করে সেগুলোকে করদ রাজ্যে পরিণত করেন, অর্থাৎ করদানে বাধ্য তিনি করেন। তিনি প্রজাতান্ত্রিক কিছু রাজ্য জয় করেন। এইভাবে গুপ্ত সাম্রাজ্য, যে একটা শিশু গুপ্ত সাম্রাজ্য, তিনি একটা নবকলেবর তিনি তৈরি করেছিলেন। তিনি অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ সমুদ্রগুপ্ত করেছিলেন। এই জন্য তার রাজ্য জয় এবং তার এই যজ্ঞের জন্য তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তকে বলা হয় কি না, প্রাচীন ভারতের নেপোলিয়ান। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার কারণ কি? গুপ্তযুগকে সুবর্ণ যুগ অর্থাৎ গোল্ডেন এজ বলে বলা হয়। তোমরা ছোটোবেলায় পড়েছ যে ঐতিহাসিক বার্নেট একে এলিজাবেথীয় যুগ এবং পেরিক্লীয় যুগের সঙ্গে তুলনা করেছেন। এলিজাবেথীয় যুগে যেরকম প্রভূত উন্নতি হয়েছিল, পেরিক্লীয় শাসনকালে যেরকম উন্নতি হয়েছিল রোমে, সেই রকম গুপ্তযুগেও আমাদের প্রাচীন ভারতে সেরকম অগ্রগতি দেখা দিয়েছিল। প্রথমত, গুপ্তযুগে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়েছিল। গুপ্তরাজারা খুব একটা যুদ্ধবিগ্রহ ছিল না, যার ফলে তারা অন্যদিকে মনোনিবেশ করতে পেরেছিল। একটা চরম মনীষার সৃষ্টি ঘটেছিল। তাহলে গুপ্তরাজারা সেই সময় কিছু কিছু বহিরাক্রমণ হয়েছিল, হুন আক্রমণ হয়েছিল। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, করে ভারতের রক্ষাকারী হিসেবে তিনি অভিধায় ভূষিত হয়েছিলেন। কিন্তু সেই সময় আর বিশেষ কোনো বহিরাক্রমণ ঘটেনি। তাহলে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকার ফলে তারা সাহিত্য, শিল্প, সংস্কৃতির দিকে তারা প্রভূত উন্নতি তারা লাভ করেছিল। এই সময়কে বলে অনেকের সময় হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ। সাহিত্যে কি উন্নতি হয়েছিল? এই সময় সংস্কৃত ভাষার প্রচলন ঘটেছিল। আমরা সমুদ্রগুপ্তের নাম আগে পড়েছিলাম। সমুদ্রগুপ্ত, তিনি কবিরাজ উপাধি নিয়েছিলেন। তার মানে তিনি সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল। তিনি কবিরাজ উপাধি নিয়েছিলেন। তার সভাকবি হরিসেন ছিল, তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। আমরা কালিদাসের নাম শুনেছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বা বিক্রমাদিত্যের রাজসভা তিনি অলঙ্কৃত করতেন। কালিদাসের লেখা বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য অভিজ্ঞানম শকুন্তলম,
অভিজ্ঞান মানে পরিচয় চিহ্ন, শকুন্তলার পরিচয় চিহ্ন, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, এই সমস্ত তিনি তিনি গল্প উপন্যাসগুলো তিনি রচনা করেছিলেন। বিশাখা দত্তের নাম আমরা শুনেছি, ভারবির নাম শুনেছি, বিশাখা দত্তের মৃচ্ছকটিকম এই বিখ্যাত নাটক, হ্যাঁ, বিশাখা দত্ত, ভারবি, এরা সাহিত্যের একটা একটা উৎকর্ষতা, একদম চরম উৎকর্ষ এদের সময় তৈরি হয়েছিল। এছাড়াও তোমরা জানো যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে প্রভূত উন্নত হয়েছিল। বিজ্ঞানে আমরা তোমরা নাম শুনবে যে আর্যভট্টের যে সূর্য সিদ্ধান্তিকা, হ্যাঁ, এই সময় রচিত হয়েছিল। ব্রহ্মগুপ্ত ছিলেন, সেই সময় সুশ্রুত ছিলেন, হ্যাঁ, তিনি বিখ্যাত শল্য চিকিৎসাবিদ, সুশ্রুত ছিলেন। আমরা গুপ্তযুগের একটা লৌহস্তম্ভ আমরা পেয়েছি, মেহরৌলি লৌহস্তম্ভ, যেটা এখনও দর্শকদের বিস্ময় সৃষ্টি করে। এই মেহরৌলি লৌহস্তম্ভের গায়ে এখনও এক ফোঁটাও মোর্চের দাগ পড়েনি। তার মানে কতটা তারা বিজ্ঞানে উন্নত হলে এত সুন্দর একটা লৌহস্তম্ভ সেই সময় অত প্রাচীন যুগে তারা তৈরি করতে পারে। এই জিনিসগুলো তারা এই সময় তৈরি হয়েছিল। শিল্পের ক্ষেত্রে প্রভূত উন্নত হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো, অনেকে গেছো অজন্তা ইলোরা, যে অজন্তা ইলোরার যে গুহাচিত্রগুলো প্রায় পুরোটাই গুপ্তযুগের অবদান। অজন্তা ইলোরার দেওয়ালের গায়ে যে চিত্রগুলো আছে এগুলোকে বলা হয় ফ্রেস্কো। শর্ট কোশ্চেন দেয় ফ্রেস্কো কি, তাহলে অজন্তা ইলোরার গুহাচিত্র, যে দেওয়ালে যে গুহাচিত্রগুলো আছে তাকে বলা হয় ফ্রেস্কো। এগুলো অপূর্ব, এগুলোর রঙের যে অদ্ভুত একটা অপূর্ব মিশ্রণ এই আমরা এখানে গেলে দেখতে পাই। এখানে হ্যাঁ, হরিণ চতুষ্টয়, লোকিতেশ্বর বুদ্ধদেবের যে মূর্তি, মা এবং পুত্রের যে ছবি, এগুলো আমাদের এখনও কিন্তু দর্শকদের এখনও বিস্ময়ে একদম উদ্রেক করে। এছাড়াও তোমরা জানো দেওঘরের কাছে দেওপাড়া যে চিত্র, গুহাচিত্র, এও বিখ্যাত। এই সময় তাই আমরা দেখতে পাচ্ছি যে একটা অভূতপূর্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে একটা নবজাগরণের, একটা নবজোয়ারের সৃষ্টি হয়েছিল। এই জন্যই তোমরা গুপ্তযুগকে অনেকে ঐতিহাসিক এটাকে বলছেন গোল্ডেন এজ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্যান রোমানিয়া বলতে কি বোঝায়? এইটা শর্ট কোশ্চেনে দেয়। প্যান রোমানিয়া কি, এটা ছোট্ট প্রশ্ন। আমরা জানি যে এর আগেও আমি তোমাদের বলেছি যে রোম সাম্রাজ্য ছিল বহু ভাষাভাষী ছিল এই রোমান সাম্রাজ্য। তার ধর্মীয় মতাদর্শ বিভিন্ন রকম ছিল, তাদের কাস্ট অ্যান্ড ক্রিডস, তাদের যে কালচার, সংস্কৃতি বিভিন্ন রকম ছিল। এই সমস্ত অধিবাসীকে একই রাজনৈতিক ছত্রছায়ায় আনবার জন্য রোমে যে প্রাচীন আইন ছিল সেই আইনকে প্যাক্স রোমানিয়া বলে অভিহিত করা হয়। এটা হচ্ছে ছোট কোশ্চেন, মানে শর্ট কোশ্চেনের জন্য, শর্ট প্রশ্নের জন্য। হ্যাঁ। 9 নম্বর হচ্ছে রোম সাম্রাজ্যের পতনের কারণগুলি কি? একটু বড় প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা পড়বে, এইগুলো পড়বে, বিভিন্ন তুলনাগুলো পড়বে। বিখ্যাত আরব দার্শনিক, তার একটা সুন্দর কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, ইবনে খালদুন। তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন যে মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, তেমনি সাম্রাজ্যেরও জন্ম মৃত্যু রয়েছে, সাম্রাজ্যের তেমনি উত্থান পতন রয়েছে। সেই কালের অমোঘ নিয়মে রোম সাম্রাজ্যের মতো এরকম বিশাল সাম্রাজ্য, সেও ধ্বংসের দিকে সেটা ধাবিত হয়েছিল। আমরা রোম সাম্রাজ্য কিন্তু একদিনে গড়ে ওঠেনি। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে গড়ে ওঠেনি। আস্তে আস্তে ধীরে ধীরে এটা উৎকর্ষতার চরম শিখরে গিয়ে পৌঁছেছিল, যার জন্য তখন বলা হতো অল লিডস টু ডি রোম, অল লিডস টু ডি রোম। রোমের এই উৎকর্ষতার জন্য, রোমের এই উন্নতির জন্য রোমকে এই কথা বলা হতো। তা এহেন রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছিল, তার কতগুলো কারণ ছিল। সেই কারণগুলো তোমাদের অনুধাবন করতে হবে। সেই কারণগুলো কি? প্রথমত হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, ফার্স্ট পয়েন্ট। এগুলো পয়েন্ট করে করে লিখলে ছোট্ট লেখা হবে এবং তোমাদের নাম্বারটাও ভালো আসবে। প্রথম হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব, রোমের মধ্যে সাম্রাজ্যের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। আমরা জানি রোমে প্রথমত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু জুলিয়াস সিজার, খুব নামকরা শাসক, তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, ভিনি ভিডি ভিসি, আই কেম, আই স, আই কনকার্ড। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। সেই জুলিয়াস সিজার তিনি প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা একনায়কতন্ত্রের তিনি সেখানে প্রতিষ্ঠা করেন।
অর্থাৎ রোমের রাজতন্ত্র প্রজাতন্ত্র থেকে, হ্যাঁ, এটা হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় পরিণত হয়। এটা প্রজাতন্ত্রীরা ভালোভাবে দেখলো না। এই সময় প্রজাতন্ত্রের সঙ্গে রাজতন্ত্রের একটা সংঘাত দেখা দিল। তাহলে এই একটা অন্তর্দ্বন্দ্ব একটা বিরাট কারণ। দ্বিতীয়ত, দুর্বল বংশধর। রোমের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন ট্রাজান। শেষ শক্তিশালী সম্রাট ছিলেন কি? ট্রাজান। ট্রাজানের পর আর তেমন শক্তিশালী সম্রাট রোমে আর তোমার হচ্ছে সিংহাসনে বসেননি। তাহলে কমোডার যখন সিংহাসনে বসেন, হ্যাঁ, সেই সময় থেকে রোমের সাম্রাজ্যের ফাটল শুরু হয়। কমোডারের শাসনকাল থেকে রোমের সাম্রাজ্যের ফাটল শুরু হয়। এই জন্য ঐতিহাসিক গিবন এটাকে বলছেন, কমোডারের শাসনকালকে বলছেন শেষের শুরু, অর্থাৎ এইখান থেকে নাকি শেষ শুরু হয়। এছাড়াও আরও বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে ছিল সিনেট ও সম্রাটের মধ্যে সংঘাত। তাহলে প্রথম পয়েন্ট পেলাম অন্তর্দ্বন্দ্ব, 2 নম্বর পয়েন্ট হলো আমরা ওই পেলাম, এবার হচ্ছে তৃতীয়ত হচ্ছে সিনেট ও সম্রাটের সংঘাত। সিনেট কাদের নিয়ে গঠিত হতো? রোমের অভিজাত লোকদের নিয়ে গঠিত হতো। এই সিনেটের অভিজাত লোকেরা রোমের বিভিন্ন রাজ্য শাসনের ব্যাপারে এবং রাজার ব্যাপারে তারা রাজার বিভিন্ন ক্ষমতায় তার হস্তক্ষেপ করত। তোমরা নিশ্চয়ই জানো জুলিয়াস সিজার নিহত হয়েছিলেন। তিনি হত হয়েছিলেন কার কাছে? না, তিনি হত হয়েছিলেন সিনেটের অভিজাত সম্প্রদায়ের মানুষের কাছে। এই জন্য অগাস্টাস সিজার যখন সম্রাট হন, তিনি সিনেটের ক্ষমতাকে তিনি খর্ব করেন। তিনি অভিজাতদের দমন করে সিনেটের ক্ষমতাকে খর্ব করেন। এই সিনেটের ক্ষমতাকে খর্ব করলে সিনেটের সঙ্গে এবং রাজার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং রোম সাম্রাজ্যের পতনকে সেটা ত্বরান্বিত করে। এছাড়াও আরও কিছু কারণ আছে। যেটা আর একটু গুরুত্বপূর্ণ কারণ হলো কনস্ট্যান্টাইনের দায়িত্ব। বিখ্যাত রাজা কনস্ট্যান্টাইন, তিনি কনস্ট্যান্টিনোপল তৈরি করেন, এখানে তিনি রাজধানী স্থাপন করেছিলেন। কনস্ট্যান্টাইনের যে ত্রুটি ছিল, প্রথমত তিনি খ্রিস্ট ধর্মকে তিনি রাজধর্মের স্বীকৃতি দেন, খ্রিস্ট ধর্মকে রাজধর্মের স্বীকৃতি দেন। এই রাজধর্মের স্বীকৃতি দিতে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা তারা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়াও সম্রাট কনস্ট্যান্টাইন আরেকটা ভুল করেন, তিনি কনস্ট্যান্টিনোপলে যখন রাজধানী স্থাপন করেন, এর ফলে রোমের অর্থনীতি ফাটল ধরে। ভূমধ্য সাগরের উপরে রোমের যে একটা কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্বটা অনেকটা দুর্বল হয়ে যায়। ভূমধ্য সাগরের উপরে রোমের কর্তৃত্ব ছিল, এই দিয়ে রোম বিভিন্ন জায়গার সঙ্গে সংযুক্তি স্থাপন করতো, ব্যবসা বাণিজ্য করতো, রোমের প্রভূত উন্নতি হয়েছিল। কিন্তু কনস্ট্যান্টিনোপলে তিনি রাজধানী স্থানান্তরিত করার পর ওই ভূমধ্য সাগরের উপরে রোমের যে কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্বটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এটাও তার পতনকে ত্বরান্বিত করে। এছাড়াও আর কারণ কী ছিল, যে সে সময় যেসব প্রিটোরিয়ান গার্ড, রোমুলাস অগাস্টাসের আমল থেকে আমরা দেখতে যাই যে প্রিটোরিয়ান গার্ড দিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। তারা বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করত, যার ফলে রোমের মধ্যে সাম্রাজ্যের মধ্যে বিভিন্নভাবে একটা গণ অসন্তোষের সৃষ্টি হয়েছিল। সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো অর্থনৈতিক কারণ। অর্থনীতি আমরা জানি সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করে এই অর্থনীতি। রোমের অর্থনীতিটা কী ছিল তোমরা নিশ্চয়ই পড়েছো, এতদিন ধরে জেনে এসছো, দাস অর্থনীতি। দাসের উপরে ভিত্তি করে কিন্তু রোমান সাম্রাজ্যটা গড়ে উঠেছিল। এই দাস অর্থনীতি রোমের রাজতন্ত্র ভেঙে পড়লে বারবার দাসবিদ্রোহ হতে থাকে। দাসবিদ্রোহ হতে থাকলে রোমের অর্থনীতির একটা বিরাট ফাটল সৃষ্টি হয়। এছাড়া শেষ পয়েন্ট হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। আমরা জানি জার্মান যে প্রদেশ, জার্মানের প্রদেশে বারবার হুনরা আক্রমণ করতে থাকে। হুনরা আক্রমণ করলে জার্মানরা তখন ধীরে ধীরে আস্তে আস্তে পশ্চিম রোমের দিকে তারা ধাবিত হয় এবং পশ্চিম রোমের উপর তারা বারবার হানা দিতে থাকে। 410 খ্রিস্টাব্দে ভিসিগত নেতা অলিয়ার তিনি রোমের উপরে আক্রমণ করেন। 455 খ্রিস্টাব্দে তোমার ভ্যান্ডালরা রোম জয় করেন। 475 খ্রিস্টাব্দে রোমুলাস অগস্টেলাস তিনি ওডেয়াসের কাছে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন। এই যে বারংবার আক্রমণ হতে হতে রোমের যে ভিতটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ফলে রোম সাম্রাজ্য এত বড়, এত সমৃদ্ধিপূর্ণ রোম সাম্রাজ্য
পতনের দিকে ধাবিত। এগুলো সব যেগুলো পয়েন্টস বললেন স্যার, এগুলো সব আমরা তো স্টুডেন্টস যারা রয়েছে তারা 1 নম্বর 2 নম্বর করেও লিখলেও তো অনেকটা মার্কস ক্যারি করবে, কারণ যখন টিচাররা দেখবে, এক্সামিনাররা দেখবে, তাদের ক্লিয়ার হবে সিনারিওটা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রোমান ও গুপ্ত পড়তেও যুগের মানে সুবিধা মুখস্থ হবে। করতেও হ্যাঁ, অনেক সুবিধা হবে। মুখস্থ করতেও তোমাদের সুবিধা হবে, এবং তোমরা যখন সেটা লিখবে, তোমরা যে বুঝে লিখছো, মনে আছে তোমাদের, সেটা একদম এক্সামিনের পক্ষে বোঝার সুবিধা। একদম ঠিক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রোমান ও গুপ্ত যুগের সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা কি, মানে করো। এটাও একটা বিস্তৃত আলোচনা। আচ্ছা, আমি রোমান সাম্রাজ্যের সমাজ আমি তোমাদের বলেছি। এবার গুপ্ত যুগের সমাজ ধরলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। আমরা গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায় রোমান সমাজ যেমন শ্রেণীবিভক্ত ছিল, গুপ্ত সমাজও শ্রেণীবিভক্ত ছিল। রোমান সমাজের শ্রেণীবিভক্ত আমরা কী কী শ্রেণী পেয়েছি? প্যাট্রিশিয়ান, প্লেবিয়ানস আর ক্রীতদাস। আমি প্রথমেই বলেছি যে এই 3টে শ্রেণী আমরা দেখতে পেয়েছি, প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান এবং ক্রীতদাস। তেমনি গুপ্ত যুগেও আমরা দেখতে পাই সমাজ ব্যবস্থায়, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় প্রথমে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে তুলনার মধ্যে প্রথমে হচ্ছে আমরা শ্রেণীবিভক্ত সমাজ, এদের ছিল প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান, ক্রীতদাস, এদের হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। প্যাট্রিশিয়ানরা এরা সমাজে উঁচু শ্রেণী ছিল, অভিজাত ছিল, এদের সমস্ত মর্যাদা ছিল, এদের কর দিতে হতো না, এরা সরকারি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে নিয়োজিত হতো, এই সমস্ত ছিল। তেমনি গুপ্তযুগীয় ব্রাহ্মণরা, এদের কোনো পরিশ্রম করতে হতো না, যাগযজ্ঞ, পূজা অর্চনা এই সমস্ত করে, এই সমস্ত করতো। এদের রাজারা এদের নিষ্কর জমি দান করতেন, এরা সমাজের উচ্চ শ্রেণীতে পরিগণিত হয়েছিল। তাহলে প্যাট্রিশিয়ান আর ব্রাহ্মণদের মধ্যে তোমরা পার্থক্যটা তুমি দেখলে, সাদৃশ্যটাও দেখলে। এরপরে রোমান সাম্রাজ্যে দেখবো প্লেবিয়ান্সরা। এরা মধ্যবিত্ত শ্রেণী, কারিগর, ব্যবসায়ী, এদের কোনো মর্যাদা ছিল না, কিন্তু এদের কর দিতে হতো, এরা মাঝে মধ্যে বিদ্রোহী হতো। কিন্তু বৈশ্য এবং ক্ষত্রিয়রা, যেটা গুপ্ত যুগে, এদের কিন্তু মর্যাদা ছিল, বিশেষত ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ করতো, ক্ষত্রিয় রাজন্যবর্গ অনেকে ছিল, ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ করতো, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে অর্থনীতিকে সমৃদ্ধি করত। তাহলে স্তরের পার্থক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। শেষ স্তর ছিল ক্রীতদাস। রোমের ক্রীতদাসরা সমাজের সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী, শোষিত শ্রেণী। এদের প্রচুর অত্যাচার করা হতো। তেমনি আমাদের গুপ্তযুগের সমাজ ব্যবস্থায় যে আমরা দেখতে পাই, সমাজের সর্বাপেক্ষা নিম্ন শ্রেণী ছিল শূদ্র। এরাও সমাজে খুব অবহেলিত শ্রেণী ছিল, এদের উপর চরম অত্যাচার করা হতো। শূদ্ররা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, উপরিউক্ত এই 3টে যে সম্প্রদায় আছে, তাদের সেবা, পরিচর্যা এইসব করতো, তাদেরও সমাজে অনেক দুর্ভোগ সহ্য করতে হতো। তাহলে এই যে সিনারিও, রোমের যে শ্রেণীগুলো, সমাজের যে শ্রেণীগুলো, আর গুপ্তযুগের সমাজের শ্রেণীগুলো, এইগুলো দেখলে এদের প্রথম স্তরে যারা রয়েছে এবং দ্বিতীয় স্তরে এবং সর্বনিম্ন স্তরে যারা রয়েছে, তাদের মধ্যে, তাদের জীবনযাত্রার পদ্ধতির মধ্যে পার্থক্য দেখেই তোমাদের অ্যান্সারটা করতে হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তার কৃতিত্ব লেখো। এইটা একটু ছোট্ট করে জানতে হবে, সিলেবাসে বেশি নেই, কিন্তু ছোট করে তোমাদের টাচ করে দিয়ে গেছে। আমরা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কথাটার অর্থ হলো সিংহ বা বাঘ। তুর্কি ভাষায় বাবর কথাটার অর্থ হলো, বাবর ছিলেন ফারগানার অধিপতি, মধ্য এশিয়া। আর্ডিয়ানের যুদ্ধে বাবর ফারগানার উপর কর্তৃত্ব হারান। ভাগ্যান্বেষী বাবর বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে করতে তিনি দিল্লির উপকণ্ঠে এসে উপনীত হন। সেই সময় দিল্লিতে শাসন করছিল লোদি বংশ। লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির শাসনকালে সে একটা চরম অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এই অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। 1526-এ দেখলে এইবার 1527 খ্রিস্টাব্দে তার একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আরও একজন শক্তিশালী রানা ছিল, সম্রাট ছিল, রানা সংগ্রাম সিংহ। তিনি 1527 খ্রিস্টাব্দে বাবর রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন। বাবর রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে তার রাস্তাটাকে অনেকটা নিষ্কণ্টক করে। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে বাবর একটা সম্মিলিত বাহিনী, নসরত শাহ, শের খাঁ, মাহমুদ লোদি, এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের একটা আকৃতি প্রদান করেন। এইভাবে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়।
12 নম্বর হচ্ছে বিজেতা হিসেবে বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব। বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব। আকবর মুঘল যুগের সম্রাট ছিলেন। তিনি হুমায়ুনের পুত্র। হুমায়ুনের মৃত্যুর পর আকবর সিংহাসনে বসেন। আকবর যখন সিংহাসনে বসেন সালটা ছিল 1556 খ্রিস্টাব্দ। এই 1556 খ্রিস্টাব্দে আকবর যখন সিংহাসনে বসেন সেই সময় তিনি ছিলেন অত্যন্ত নাবালক। তার বয়স খুব কম ছিল। তিনি যার অভিভাবকত্বে সিংহাসনে বসেন তিনি হলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর অভিভাবক ছিলেন আকবরের। সেই সময় আকবর সিংহাসনে বসেই একটা বিরাট সমস্যার সম্মুখীন হন। সেটা কে না, সেই সময় বিক্রমজিৎ হিমু আফগান তিনি দিল্লি আক্রমণ করেন। বৈরাম খাঁর নেতৃত্বে পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 খ্রিস্টাব্দে আকবর তাদের পরাজিত করেন। এইবার বৈরাম খাঁর নেতৃত্বে আকবর জৌনপুর, আজমির, গোয়ালিয়র এই 3টি জায়গা আকবর দখল করেন। এইভাবে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। 1560 খ্রিস্টাব্দে বৈরাম খাঁর অভিভাবকত্ব তিনি ত্যাগ করেন। তিনি তখন একটু সাবালক হয়েছিলেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ত্যাগ করে তিনি আস্তে আস্তে রাজ্যে বিজেতা হিসেবে রাজ্য বিজয়ের দিকে তিনি মনোনিবেশ করেন। তিনি ভারতবর্ষের প্রায় সমগ্র রাজ্যগুলোই জয় করেছিলেন। কাশ্মীর, তোমার বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, বিভিন্ন জায়গাগুলো তিনি জয় করেছিলেন। নেপালের সীমান্তবর্তী এলাকা, কাবুল, এই সমস্ত অঞ্চল, বিরাট অঞ্চল তিনি জয় করেছিলেন। দাক্ষিণাত্যের ক্ষেত্রে তিনি 3টে শক্তিশালী রাজ্য আহমেদনগর, বিজাপুর এবং গোলকুন্ডা এই 3টে রাজ্য তিনি জয় করে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এমনকি তিনি খানদেশও জয় করেন। এইভাবে শিশু মুঘল সাম্রাজ্যকে একটা বৃহদাকার, একটা মহীরুহে তিনি পরিণত করেছিলেন। এই হচ্ছে আকবরের তোমার হচ্ছে সাম্রাজ্য বিজয়। এবং শেষ যুদ্ধ ছিল, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, 1601 খ্রিস্টাব্দে অসিরগড়ের যুদ্ধ। এই যুদ্ধ জয়ের পর আকবর বিজেতা থেকে, সাম্রাজ্য বিজয়ের থেকে তিনি চলে আসেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মোগল যুগের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোগল যুগের রাজস্ব ব্যবস্থা, আকবরের সময় এরকম 9 জন গুণী মানুষ ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন তোডরমল। তোডরমলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। এই তোডরমল আকবরের রাজস্ব সচিব ছিলেন। তিনি কতগুলো প্রথা তৈরি করেছিলেন। যাই হোক, তার আগে আমরা বলবো রাজস্ব ব্যবস্থা কৃষি এবং অকৃষি থেকে আসতো। কৃষি ব্যবস্থা থেকে যা আসতো সেটা তোডরমল প্রবর্তন করেছিলেন জাপ্তি প্রথা। জাপ্তি প্রথা কি না, জাপ্তি প্রথা হলো উৎপাদন শক্তির উপর ভিত্তি করে জমি জরিপ করা। কোন জমি কত বেশি উৎপাদন শস্য দিতে পারে সেই শক্তির উপর ভিত্তি করে জমি মাপা, জমি জরিপ করা। এইভাবে তোডরমল 4 ধরনের জমির কথা বলেছিলেন। একটা হচ্ছে পোলাজ, এটা সারা বছর খুব উর্বর জমি, সারা বছর পোলাজ এই জমিতে চাষ করা হতো। দ্বিতীয় হচ্ছে পরৌতি। পরৌতি কি না, একবার শস্য চাষের পর কিছুকাল জমিটা ফেলে রাখা হতো, তারপর আবার চাষ করা হতো। তাহলে পোলাজ পেলে, পরৌতি পেলে। 3 নম্বর পাবে চাচর। চাচর মানে কি, একবার জমি চাষের পর 3-4 বছর এই জমি ফেলে রাখা হতো। আর শেষোক্ত জমিটা হলো বাঞ্জার। তাহলে পোলাজ, পরৌতি, চাচর, বাঞ্জার। বাঞ্জার হচ্ছে 5 বছর অন্তর অন্তর জমি চাষ করা হতো। তাহলে এই জাপ্তি প্রথা তিনি চালু করেছিলেন তোডরমল। তাহলে মুঘল যুগেই শুরু হয়েছিল। দ্বিতীয় রকম ছিল নাসক প্রথা। নাসক প্রথাটা কি, এই সময় যে উৎপাদন শক্তির উপর ভিত্তি না করে খানিকটা অনুমানের উপর ভিত্তি করে জমিগুলোকে নির্ধারণ করে তার রাজস্ব নির্ধারণ করা। তাই এই নাসক প্রথা চালু হয়েছিল। এটা হচ্ছে বাংলা এবং গুজরাটে এই প্রথা চালু ছিল। এছাড়াও অকৃষি থেকেও, খাত থেকেও রাজস্ব আদায় হতো। পথকর, জলকর, নজরানা ব্যবস্থা, এই সমস্তগুলো অকৃষি ব্যবস্থা থেকে আসতো। এইভাবে মুঘল যুগে আস্তে আস্তে রাজস্ব ব্যবস্থা, তোমার রাজস্ব নিয়ন্ত্রিত হতো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথা মুঘল যুগের কেন্দ্রীয় শাসনের অন্যতম উপাদান হচ্ছে মনসবদারি প্রথা। মুঘল যুগের কেন্দ্রীয় শাসনের অন্যতম উপাদান, ভীষণ ইম্পর্টেন্ট, ছোট করে একটু জানতে হবে। পরে তোমাদের নেক্সট চ্যাপ্টারে ডিটেলসে আছে, নেক্সট চ্যাপ্টারগুলোতে। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। এই পদমর্যাদা মানে এটা মুঘল যুগে প্রচলিত ছিল।
এই পদমর্যাদা অনুযায়ী একটা মুনসবদারদের নির্দিষ্ট সৈন্য রাখতে হতো। সেই নির্দিষ্ট সৈন্য যুদ্ধবিগ্রহের সময় তাদের থেকে সেই সৈন্য চাওয়া হতো, তাই নির্দিষ্ট সৈন্য তাদের রাখা হতো। এই নির্দিষ্ট মনসবদারিরা তাদের পদমর্যাদা অনুযায়ী তারা একরকম সুনিয়ন্ত্রিত বেতন পেতেন। এক এক ধরনের মনসবদাররা এক এক রকম বেতন পেতেন। মনসবদারগুলো বিভিন্ন রকম ভাবে পদ ছিল। তা এই মনসবদাররা তোমার হচ্ছে মোগল শাসন এইগুলোকে মানে ভালোভাবে শাসন কার্যে সহায়তা করতো। আমরা এই মনসবদারি 33টে স্তর আমরা দেখতে পাই। মনসবদারি পথার এরকম অনেকগুলো স্তর ছিল, 33খানা স্তর আমরা দেখতে পাই। 15 নম্বর প্রশ্ন হচ্ছে জায়গিরদারি প্রথা কি? জায়গিরদারি প্রথা, এইখান থেকেই জায়গিরদারি সংকট পরবর্তীকালে এসেছিল। জায়গির মানে জমিদারি, একটা অন্য নাম হচ্ছে জায়গিরদারি প্রথা। মুঘল যুগের যারা কর্মচারীরা, উচ্চপদস্থ কর্মচারীরা, তাদের অনেক সময় তাদের বেতন দেয়া হতো না। যাদের বেতন দেওয়া হতো তাদের বলা হতো তনখা ই জায়গিরদার। আর অনেক সময় তাদের বেতন দেওয়া হতো না। বেতনের পরিবর্তে তাদের কিছু নির্দিষ্ট জায়গির বা জমি প্রদান করা হতো। এই প্রথাকেই বলা হচ্ছে জায়গিরদার প্রথা। জায়গিরদাররা ওই নির্দিষ্ট জমি থেকে তারা রাজস্ব আদায় করত। জায়গিরদাররা সম্পূর্ণ কেন্দ্রীয় অধীনে ছিলেন, সেন্ট্রাল, অর্থাৎ রাজা এদের নিয়ন্ত্রণ করত। জায়গিরদারদের বিভিন্ন ব্যাপারে জাগিরদারদের কাজকর্ম দেখভাল করত সংবাদ নমিশ নামক এক ধরনের কর্মচারী ছিল। তারা জাগিরদারদের নিয়ন্ত্রণ করত রাজার অনুমতি নিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বরে, এটা আবার একটুখানি বিস্তৃত আলোচনা, শেরশাহের কৃতিত্ব আলোচনা করুন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন। শেরশাহের কৃতিত্ব আমরা তোমাদের বলেছি যে মুঘল যুগের প্রতিষ্ঠাতা হলেন বাবর। তা বাবরের পর যিনি সিংহাসনে বসেন তিনি হচ্ছে হুমায়ুন। হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান। হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। যাই হোক, হুমায়ুন যখন মুঘল সম্রাট, সেই সময় ফরিদ খাঁ, আফগান নেতা ফরিদ খাঁ, যিনি পরবর্তীকালে শের খাঁ বা শেরশাহ নামে পরিচিত, ফরিদ খাঁ তিনি আক্রমণ করেন। তা প্রথম 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। হুমায়ুন পরাজিত হলে পরের বছর আবার হুমায়ুন শেরশাহের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ বাঁধে, এবং সেটা হচ্ছে 1540 খ্রিস্টাব্দে বিল্লগ্রামের যুদ্ধ। এই যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণভাবে পর্যদুস্ত হয়ে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। ভারতবর্ষ ত্যাগ করলে শেরশাহ সিংহাসনে বসেন, দিল্লির সিংহাসনে শেরশাহ বসেন। তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, 1540 থেকে 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জ দুর্গ অবরোধকালে বারুদ বিস্ফোরণে তিনি প্রাণ হারান। তা মাত্র 5 বছর রাজত্বকালে তিনি অভূতপূর্ব কৃতিত্বে তিনি স্বাক্ষর রেখে গিয়েছিলেন। শাসন ব্যবস্থায় অন্যান্য জায়গায় তিনি বিরাট একটা কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। প্রথমত শাসন ব্যবস্থার দিক দিয়ে আমরা দেখতে গেলে আমরা দেখতে পাবো তিনি সমগ্র রাজ্যগুলোকে, সমগ্র দেশটাকে তিনি কতগুলো রাজ্য এবং 47টি সরকারে বিভক্ত করেছিলেন। এই সরকারগুলোকে তিনি আবার পরগনায় বিভক্ত করেছিলেন। আবার প্রতিটি পরগনা কতগুলো গ্রামে বিভক্ত ছিল। এই সমস্ত শাসন কার্যগুলো দেখভাল করতো শিকদারি শিকদারান, মুন্সেফি মুনসাফান। তাহলে সমগ্র রাজ্যকে কতগুলো সরকার, 47টি সরকার, প্রত্যেকটা সরকারকে কতগুলো পরগনা, আবার প্রত্যেকটি পরগনাকে কতগুলো গ্রামে তিনি বিভক্ত করেছিলেন। তাহলে এই যে জায়গাগুলো দেখভাল করতো শিকদারি শিকদারান, মুন্সেফি মুন্সিফান, এছাড়াও কাজী আদিল, এই এবং বিভিন্ন কর্মচারী ছিল যারা বিভিন্নভাবে রাজাকে সহায়তা করত। শেরশাহ রাজস্ব ব্যবস্থা খুব উল্লেখযোগ্য ছিল। 1/4 অংশ রাজস্ব হিসেবে নির্ধারিত হতো। তিনি দুটো প্রথা চালু করেছিলেন, পাট্টা এবং কবুলিয়ত। পাট্টা হচ্ছে রাজা প্রজাকে সত্ত্ব দিত জমির ব্যাপারে, প্রজা আবার কবুল করত রাজার কাছে যে তার বিনিময়ে রাজস্ব দেবে। এই পাট্টা এবং কবুলিয়ত প্রথা শেরশাহই চালু করেন। তিনি কি করেন, দাম নামে এক ধরনের মুদ্রা চালন করেন, যেটা তার সেই সময় অর্থনীতির দিক দিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। দাম নামে তিনি একটা মুদ্রা চালু করেন। তিনি সেনাবাহিনীর দুর্নীতি দমনের জন্য দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন। সেনাবাহিনীর দুর্নীতি দমন করবার জন্য তিনি ডাকযোগে তিনি ডাক ব্যবস্থা চালু করেন, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন। এই সমস্তগুলো শেরশাহ করেছিলেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রাস্তাঘাট, সরাইখানা, উদ্যান বিভিন্ন রকম তিনি তৈরি করেছিলেন।
উল্লেখযোগ্য রাস্তা হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এইভাবে শেরশাহ তার আপন কৃতিত্ব তিনি স্বাক্ষর রেখেছিলেন। এই সময় একটা বিখ্যাত কবিতা মনে পড়ে যাচ্ছে, যে সেই সময় বলা হতো, শের শার্দুল, শার্দুল মানে বাঘ, শের শার্দুল দীর্ঘায়ু হতো যদি, মুঘল কি পেত দিল্লির রাজগদি। অর্থাৎ শেরশাহ যদি দীর্ঘায়ু হতো, তাহলে মুঘল কি দিল্লির রাজগদি পেত? এই নিয়ে সংশয় আছে। 17 নম্বর হচ্ছে মুঘল যুগের স্থাপত্য ও চিত্রকলা সম্বন্ধে আলোচনা করুন। মুঘল যুগের স্থাপত্য চিত্রকলা অনেক অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। আমরা স্থাপত্য ক্ষেত্রে বাবরের সময় দেখি কাবুলবাগ মসজিদ তৈরি হয়েছিল। হুমায়ুন দুটো মসজিদ তৈরি করেছিলেন, তার সুন্দর কার্যকলাপ ছিল। আকবরের আমলে লাল পাথরের উপরে কাজ হয়েছিল। আকবরের আমল থেকে শিল্পকলা আরও প্রসারিত হয়। সেই সময় তোমার হচ্ছে জামা মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এই সমস্তগুলো তো তৈরি হয় আকবরের আমলে। তা শেরশাহের আমলে তৈরি হয়েছিল পুরানা কিল্লার এই যে নকশা শেরশাহের আমলে তৈরি হয়েছিল। জাহাঙ্গীরের আমলেও কিছু স্থাপত্য নিদর্শন আমরা দেখতে পাই, যেমন জাহাঙ্গীর পত্নী নূরজাহান। তোমরা নিশ্চয়ই নূরজাহানের নাম শুনেছ। নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নিসা। নূরজাহান কথাটা পরে পড়বে, নূরজাহান সম্বন্ধে বিস্তারিতভাবে আসে কিছু রানী সম্বন্ধে। নূরজাহান, নেফাতিতি, এগুলো পরবর্তী চ্যাপ্টারে পড়বে। নূরজাহান কথাটার অর্থ আমি শুধু বলে দিচ্ছি, জগতের আলো। অপূর্ব রূপসী ছিলেন এবং তিনি তার বিচক্ষণ ছিলেন। এই জন্য নূরজাহান কথাটার অর্থ হলো জগতের আলো। তা নূরজাহান তিনি কি করেছিলেন, তারই উদ্যোগে আকবরের সমাধি, জাহাঙ্গীরের আমলে আকবরের সমাধি তৈরি হয়েছিল। অপূর্ব তার স্থাপত্য কীর্তি। আকবরের সমাধি ছাড়াও নূরজাহানের উদ্যোগে তৈরি হয়েছিল ইতিমাদ উদ দৌলার সমাধি। ইনি কে ছিলেন? নূরজাহানের পিতা ছিলেন। এনার সমাধি তৈরি হয়েছিল। লাহোরে জাহাঙ্গীরের সমাধিও তৈরি হয়েছিল জাহাঙ্গীরের আমলে। শাহজাহানের আমলে আমরা অনেকে বলে শাহজাহানের রাজত্বকালকে হচ্ছে একদম ক্লাইম্যাক্স, অর্থাৎ গুপ্তযুগের একদম গুপ্তযুগ যেমন সুবর্ণযুগ, তেমন মুঘল যুগের নাকি সুবর্ণযুগ শাহজাহানের রাজত্বকাল। শিল্প সংস্কৃতির প্রভূত উন্নতি ঘটেছিল। শিল্প সংস্কৃতির মধ্যে তার মধ্যে রেড ফোর্টের কথা আমরা জানতে পারি, জামা মসজিদ কথা আমরা জানতে পারি, জুম্মা মসজিদ শেরশাহর আমলে তৈরি হয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য তার যে স্থাপত্য কীর্তি, তোমরা নিশ্চয়ই জানো, তার পত্নী বা স্ত্রী মমতাজের মৃত্যুর পর মমতাজমহল বা তাজমহল তিনি যা তৈরি করিয়েছিলেন, যা এখনও পৃথিবীর কাছে বিস্ময়। তাজমহলের শ্বেত শুভ্র যে তাজমহল, তার যে অপূর্ব কাজ, তার যে মানে সূক্ষ্ম কাজ, এখনও দর্শকদের বিস্ময় উদ্রেক করে। হাজার হাজার দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাজমহলের সামনে আসে। তাহলে শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন তাজমহল। ওস্তাদ ঈশা খাঁ এই কাজে তাকে সাহায্য করেছিলেন, শিল্পী ছিলেন ঈশা খাঁ। সেই শাহজাহানের সময় তৈরি হয়েছিল ময়ূর সিংহাসন, শিল্পী ছিলেন বেবাদল খাঁ। ময়ূর সিংহাসন অপূর্ব। পরবর্তীকালে নাদির শাহ ভারত আক্রমণ করলে ময়ূর সিংহাসন তিনি লুণ্ঠন করে নিয়ে যান। তাহলে দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, জুমা মসজিদ, তোমার ময়ূর সিংহাসন, এই সমস্ত কিছু শাহজাহানের আমলে তৈরি হয়েছিল। তাহলে স্থাপত্যের অদ্ভুত নিদর্শন আমরা দেখতে পাই। চিত্ররীতিও সেই সময়ের প্রভূত বিকাশ ঘটেছিল। চিত্ররীতির উপজীব্য কী ছিল? প্রাকৃতিক দৃশ্যাবলী, অর্থাৎ যেটা আমরা এখন বলি সিনারি, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যাবলী, এই সমস্ত চিত্র। ব্যক্তিগত প্রতিকৃতি, অর্থাৎ কারোর কোনো লোকের ছবি আঁকা আর কি, ব্যক্তিগত প্রতিকৃতি। ধর্মীয় কাহিনী, এই ছিল উপজীব্য। এই তিন ধরনের বিষয়ের উপরে ছবি আঁকা হতো। বাবর বিশেষত প্রাকৃতিক দৃশ্যাবলীর উপরে তিনি খুব গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি তার যে তিনি যে শিল্পীদের এনেছিলেন, তাদের প্রাকৃতিক দৃশ্যাবলীর ব্যাপারে তিনি পৃষ্ঠপোষক ছিলেন, তিনি তাদের উৎসাহিত করেছিলেন। হুমায়ুনের আমলে এসেছিলেন আব্দুস সামাদ নামে একজন পারস্য থেকে চিত্রশিল্পী এসেছিলেন। ইনি বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। আকবরের আমলেও একজন বিখ্যাত কিছু হিন্দু চিত্রশিল্পী ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগন্নাথ, ইনি খুব উল্লেখযোগ্য, কাসু, যশোবন্ত, এরা বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। সবথেকে উল্লেখযোগ্য শাহজাহানের আমলে একজন বিখ্যাত চিত্রশিল্পী পারস্য থেকে এসেছিলেন, তিনি ছিলেন নাদির সামরকান্দ।
এইভাবে আমরা দেখতে পাই, নাদির সমরকন্দের নাম তোমরা খুব পাবে। এইভাবে আমরা দেখতে যাই মোগল যুগে শিল্প এবং সংস্কৃতির দিক দিয়ে অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। এই সময় তোমরা মনে রাখবে যে আকবর এবং শাহজাহানের শিল্পরীতির পার্থক্য অনেক সময় ছোট্ট হিসেবে দিতে পারে। শাহজাহান লাল পাথর এইসবের উপরে, এই আকবর লাল পাথরের উপরে সমস্ত কাজগুলো করেছিলেন। শাহজাহান যে কাজগুলো করিয়েছিলেন তার আমলে যে সমস্ত শিল্পগুলো তৈরি হয়েছিল সবই শ্বেতশুভ্র পাথরের উপরে তৈরি হয়েছে। 18 নম্বরের প্রশ্ন হচ্ছে মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এটা তোমরা ছোটবেলা থেকেই এই প্রশ্নটা পড়ে আসছো। এই একই কথা, ইবনে খলদুনের কথা, মানুষের জন্ম মৃত্যুর মতো এইভাবে তোমরা স্টার্ট করবে। এই যে এর মধ্যে ছোটবেলা থেকে অনেক পয়েন্ট আমি জাস্ট একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি। মোগল সাম্রাজ্যের বিশালতা, বিশাল একটা মোগল সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল। এই সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করবার জন্য একজন রাজার পক্ষে সম্ভব ছিল না, যার ফলে মোগল সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ সৃষ্টি হয় এবং আসল পতনের দিকে ধাবিত হয়। এছাড়াও কি মোগল সাম্রাজ্যে জায়গিরদারি সংকট, জায়গিরদারি প্রথা দেখেছো, জায়গিরদাররা সেই সময় একটা জায়গিরদারি সংকট সৃষ্টি হয়েছিল। জায়গিরদাররা সবসময় চাইতো দাক্ষিণাত্যে বেশি ফসল হতো না, এই জন্য তারা উত্তর ভারতে জায়গির অর্থাৎ জমি তারা নেবার জন্য তারা বিশেষ চেষ্টা করত। এই জায়গিরদার তারা সবাই যদি উত্তর ভারতে জায়গা নেয়, সবাই যদি উত্তর ভারতে জমি নেওয়ার চেষ্টা করে, সচেষ্ট হয়, তাহলে কী হয়, তাদের মধ্যে একটা রেষারেষি, একটা ঈর্ষা তাদের মধ্যে স্থাপিত হবে। এই রেষারেষি এক মধ্যে থেকে শুরু হলো তাদের মধ্যে সংঘাত, যা মোগল সাম্রাজ্যের ভিতকে টলিয়ে দিয়েছিল। এছাড়াও বিভিন্ন অভিজাত গোষ্ঠী ছিল, অভিজাত গোষ্ঠীদের মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত, রেষারেষি মোগল সাম্রাজ্যকে পতনের দিকে ধাবিত করে। এছাড়াও আমরা কি দেখব যে মোগল সাম্রাজ্যের দুর্বল উত্তরাধিকারী, ঔরঙ্গজেবের পরে যে সমস্ত সম্রাটরা বসেছিলেন তারা অনেকেই ছিলেন অযোগ্য, দুর্বল। এই সুযোগে কাজে নিয়ে বিভিন্ন অংশে বিভিন্ন সাম্রাজ্য তৈরি হয়। যেমন আমরা জানি বাংলায় মুর্শিদ কুলি খান নেতৃত্বে, হায়দ্রাবাদ, অযোধ্যা, এই সমস্ত জায়গায় বিভিন্ন তোমার হচ্ছে শাসন তৈরি হয়। এছাড়াও বিভিন্ন ইউরোপীয় বণিকরা আস্তে আস্তে ভারতবর্ষে প্রবেশ করতে থাকে, তারাও এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করে এবং পরবর্তীকালে ভারতবর্ষের উপর চরম আঘাত আনে। তাহলে এই দুর্বল বংশধর একরকম একটা কারণ। মোগল নৌশক্তির অভাব ছিল, এরা নৌবাহিনীর দিকে তেমনভাবে ঝোঁকেনি, যার ফলে পরবর্তীকালে ব্রিটিশদের সঙ্গে তারা এটে উঠতে পারেনি। এছাড়াও মোগল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব বিশাল দায়ী ছিলেন। ঔরঙ্গজেবের অনেক গুণ ছিল কিন্তু তার অনেক দোষও ছিল। সেই দোষের মধ্যে, সেই দোষগুলোর জন্য মোগল সাম্রাজ্যের পতন আরও ত্বরান্বিত হয়। কীরকম? প্রথমত ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে তিনি সুন্নি মুসলমান ছিলেন। তিনি এমনকি শিয়া সম্প্রদায় মুসলিমদেরও তিনি পছন্দ করতেন না, হিন্দুদের তিনি পছন্দ করতেন না, যার ফলে শিয়া ধর্মাবলম্বী হিন্দুরা তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল। এছাড়াও তার যে দাক্ষিণাত্য নীতি হচ্ছে, তার দাক্ষিণাত্য নীতিকে বলা হয় ডেকান আলসার, দাক্ষিণাত্য ক্ষত। আলসার যেমন শরীরের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে ধীরে ধীরে শরীরটাকে কোলাপস করে দেয়, শরীরটাকে ধ্বংস করে দেয়, তেমনি দাক্ষিণাত্যের ক্ষত ধীরে ধীরে মোগল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। কী ক্ষত তৈরি করেছিলেন? তিনি দক্ষিণ ভারতের দুটো শক্তিশালী রাজ্য বিজাপুর এবং গোলকুন্ডা, এই দুটো রাজ্যকে তিনি দমন করেন, অন্তর্ভুক্ত করেন। অন্তর্ভুক্ত করার ফলে এই দুটো রাজ্যের শত্রু ছিল মহারাষ্ট্রের শিবাজির নেতৃত্বে তখন মহারাষ্ট্রে একটা শক্তির উত্থান ঘটেছে, মারাঠা শক্তির উত্থান ঘটেছে। এদের শত্রু ছিল বিজাপুর এবং গোলকুন্ডা। বিজাপুর এবং গোলকুন্ডা এই দুটো দমন করে পরোক্ষভাবে শিবাজির উত্থানের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন ঔরঙ্গজেব। সুতরাং এই যে দাক্ষিণাত্য যে আলসার, এই আলসার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তাহলে অনেকগুলো কারণ তোমরা পেলে। রোম সাম্রাজ্যের বিশালতা, রোমের দুর্বল উত্তরাধিকারী, ঔরঙ্গজেবের বিভিন্ন নীতিগুলো, অযোগ্য শাসক, এই সমস্ত কারণগুলো পয়েন্ট করে করে লিখলে তোমরা দেখবে অ্যান্সারটা করতে পারবে। আজকে মোটামুটি যে আলোচনা হলো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের সম্ভাব্য যা প্রশ্নাবলী এই চ্যাপ্টার থেকে থাকতে পারে স্যার সেগুলো দিয়েছেন। আবার তোমাদের বলে দিই, রাজনীতি বিবর্তন, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা আজকে পর্ব 3 ছিল। তো যা প্রশ্ন হলো এর মধ্যে থাকবে, কিন্তু এর বাইরে কি আরও কিছু আসতে পারে? কারণ যেহেতু আপনি বলছিলেন যে খুঁটিয়ে পড়তে হবে, এই খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। ধরো এরপরে তোমাকে অটোমান সাম্রাজ্য আছে, অটোমান সাম্রাজ্য সঙ্গে অটোমান কারা, এই প্রশ্নটাও খুব আসে। ওসমান থেকে অটোমান কথাটা এসছে, একজন তুর্কিবিদ ছিলেন অটোমান। তা এই অটোমান এরা 1299 খ্রিস্টাব্দে
অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যের লোকেদের অটোমান বলা হয়। এই রোমান সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের যে তুলনা, এই তুলনাটা কিন্তু খুব পরীক্ষায় দেয়। এটা আরেকটা দিক আপনি বললেন। নরমালি সময় আছে হাতে? হ্যাঁ, তাহলে- আমাদের মোটামুটি 10 মিনিট মতো টাইম রয়েছে। তাহলে আরও প্রশ্ন আছে, এই করতে থাকেন। নেক্সট, আমরা 18টা প্রশ্নই দেখছি তারপরে প্রশ্নে জায়গিরদারি আমরা প্রথা। যাচ্ছি। হ্যাঁ, এটা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, বড় করে নিই। মোগল ও এই যে অটোমান সাম্রাজ্যের বৈসাদৃশ্যগুলি কি কি স্যার একটু আগে বলছিলেন। আর 20 নম্বর হচ্ছে মোগল যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করব। এই যে মুঘল, আমি তোমাদের যেটা বলছিলাম যে মুঘল আর অটোমান সাম্রাজ্যের যে তুলনা, বৈসাদৃশ্যগুলো, এই আমি মুঘল যুগ থেকে যেতে যেতে তোমাদের কয়েকটা জিনিস মনে পড়ছে। এই জিনিসগুলো তোমরা ভালো করে করবে। যেমন আগের দিন দেখেছিলে যে মৌর্য ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা, গুপ্ত যুগের সঙ্গে রোমের যে সাম্রাজ্যের তুলনা, বা হ্যাঁ, গুপ্ত যুগের সঙ্গে রোমের যে সভ্যতা সংস্কৃতির তুলনা, এই তুলনাগুলো ভালো করে করবে। এখান থেকে অনেক বড় প্রশ্ন আসে। মোগল আর অটোমান সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু বৈসাদৃশ্য তোমাদের আছে, সেগুলো জানতে হবে। মোগল যুগের যে বৈসাদৃশ্য, মোগল যুগের যেগুলো আমরা পাবো, যে মোগল যুগে যে সাম্রাজ্যটা ছিল সেটা বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছিল। আমরা জানি ভারতবর্ষের দিল্লিকে কেন্দ্র করে আস্তে আস্তে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে। কাবুল, কান্দাহার, এই যে জায়গায় ছড়িয়ে পড়ে। অটোমান যে তুর্কি, এই তুর্কি সাম্রাজ্য কিন্তু মোগল সাম্রাজ্যের তুলনায় অনেক বেশি পরিমাণে বড় ছিল। অটোমান সাম্রাজ্য মোগল সাম্রাজ্যের তুলনায় অনেক বেশি বড় ছিল। অটোমান সাম্রাজ্য মূলত এশিয়াকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। অটোমান সাম্রাজ্য মূলত এশিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এশিয়া কেন্দ্র করে গড়ে উঠলেও এটা ধীরে ধীরে এটা বলকান অঞ্চল, বলকান কথাটার অর্থ কি? পার্বত্যময় অঞ্চল। ইউরোপের বলকান কথাটার হচ্ছে পার্বত্যময় অঞ্চল। আর সে ধীরে ধীরে বলকান অঞ্চলে ছড়িয়ে পড়ে। বলকান অঞ্চলে অটোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে। গ্রিস, যুগোস্লাভিয়া, বালগেরিয়া, রোমানিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তাহলে বিশালতার দিক দিয়ে মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য অনেক বড় ছিল। এছাড়াও মুঘল যুগের আরেকটা জিনিস আমরা দেখব যে মুঘল যুগে কৃতদাস প্রথা মুঘল যুগে তেমন কিছু ছিল কি না আমাদের সেরকম জানা যায় না, অল্প বিস্তর ছিল। কিন্তু কৃতদাস প্রথা অটোমান সাম্রাজ্যে কিন্তু তীব্রতর একটা মানে ছিল, অর্থাৎ কৃতদাস প্রথা অটোমান সাম্রাজ্যে আমরা দেখতে পাই। তাহলে রোম সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যে আরেকটা পার্থক্য হলো যে কৃতদাস প্রথা মুঘল সাম্রাজ্যে ছিল, অটোমান সাম্রাজ্যে কৃতদাস প্রথা ছিল না। এই অটোমান সাম্রাজ্যে কৃতদাস প্রথা ছিল, মুঘল সাম্রাজ্যে ছিল না, তীব্র ছিল। সময় শেষের দিকেই প্রায়। আর যেটা হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব দেয়। আর নেক্সট হচ্ছে যে সাহিত্য, মুঘল যুগের সঙ্গে আরেকটা কি, যে বৈসাদৃশ্য। হ্যাঁ, খলিফা পদটা, যে মুঘলরা তোমার ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। ইসলাম ধর্মাবলম্বী থাকলেও তারা খলিফা পদটাকে সেরকমভাবে তারা গ্রহণ করেননি, খলিফা নামটা তারা গ্রহণ করেনি। কিন্তু অটোমান সাম্রাজ্যের তারা কিন্তু তাদের রাজার সঙ্গে খলিফা কথাটা ব্যবহার করত। আচ্ছা, 20 নম্বর হচ্ছে মোগল যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। পরে দুটো প্রশ্ন একদমই ছোট। অটোমান সাম্রাজ্যে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি। অটোমান সাম্রাজ্যে আমি বলছি মুঘল যুগেও যেমন জ্ঞান বিজ্ঞান হয়েছে, অটোমান সাম্রাজ্যেও জ্ঞান বিজ্ঞান হয়েছে। সুলেমান এদের সময় যে সমস্ত পদ্ধতি ছিল, কম্পাসের ব্যবহার, এইগুলো ছিল, এইগুলো তোমরা ছোট ছোট করে লিখবে। কম্পাসের ব্যবহার ছিল এবং বিভিন্ন জায়গার সঙ্গে তারা মানে যোগাযোগ রক্ষা করেছিলেন। সামুদ্রিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কিছু উন্নতি সাধন করেছিলেন, এগুলো তোমাদের জানতে হবে। শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। মুঘল যুগের সাহিত্যটা একটু বলে দিই। মুঘল যুগের সাহিত্য, তুর্কি ভাষার প্রচলন ছিল। তুজুকি বাবর গ্রন্থ রচনা করেছিলেন। আকবরের রাজসভায় যে সভাকবি ছিলেন আবুল ফজল, কবি ফৈজি ছিলেন। আবুল ফজলের আইনি আকবরনামা খুব উল্লেখযোগ্য গ্রন্থ। আব্দুল হামিদ লাহোরী
পাতশাহনামা বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ, এই সমস্ত গ্রন্থগুলো সাহিত্যগুলো ছিল। হ্যাঁ, সাদৃশ্য হুমায়ুনের সময় গুলবাদন বেগমের লেখা, হ্যাঁ, হুমায়ুন নামায় উল্লেখযোগ্য। মুঘল ও অটোমান সাম্রাজ্যের সাদৃশ্যের মধ্যে প্রধান সাদৃশ্য যে দুটো সাম্রাজ্যই বিশাল ছিল, অনেকটা বড় আকার ধারণ করেছিল। হ্যাঁ। অটোমান সাম্রাজ্য বেশি বৃহৎ আকারে, আর মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য স্থায়িত্ব প্রায় দুটোই অনেক 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 দিন ছিল। সুতরাং আজকে আর আমাদের হাতে সময় নেই, তোমরা এই অনুষ্ঠানটাই ইউটিউবে দেখবে, অবশ্যই আবারও ভালো করে দেখবে, স্যার যা যা প্রশ্নাবলী দিয়েছে সেগুলোকে আর একবার দেখে নিও। আজকে হাতে সময় নেই, এরকমই বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে এবং অবশ্যই আমাদের টিচার্সদের নিয়ে চলে আসবো এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে এবং ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার।